আমি মমতাদির জন্য যা করেছি সেটা আর রিপিট করতে চাই না। কি করিনি আমরা দেখেছি উনি ছায়াসঙ্গী শুধু নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওঠা পড়া এবং খুব ভালো সময় খারাপ সময়ের সঙ্গী। সোনালিদির এই লড়াই আমরা কুর্নিশ জানাই। ভবানীপুর মানে মমতাদির কেন্দ্র। এবার আমি বলছি মমতাদি আর ওখান থেকে জিততে পারবে। সোনালিদিকে আগে যা দেখেছিলাম আর আজকের দেখা আকাশ পাতাল তফাৎ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে লড়াই করছি, সোনালিদিও সেই লড়াইয়ে সামিল হয়েছেন, তাকে আমরা শ্রদ্ধা জানাই এবং সমর্থন জানাই। মমতাদি তো শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। এটা আপনি বলছেন? মমতাদি শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। আমাকেই তো থ্রেট দেওয়া হচ্ছে, মানে এই সংবাদ মাধ্যমে মুখ খোলার জন্য? হ্যাঁ, কি বলে, কিভাবে থ্রেট দেয়? বলছে আমার মেয়েকে তুলে নিয়ে যাও। প্রয়োজন ফুরিয়ে গেলে মমতাদি তো এটা মমতাদির মানে ক্যারেক্টারিস্টিক্স। আমার কাছে একটা প্রেস আসে, একটা ছেলে মানে যে তোমার মতো বুম ধরে থাকে আর একটা ছেলে ক্যামেরা ধরে থাকে, তার নাম অরবিন্দ। আমি বললাম অরবিন্দ কই রে? বলে দিদি অরবিন্দ তো আর নেই। না নেই, কি ওর শরীর খারাপ? বলে না, অরবিন্দকে মমতাদি মার্ডার করে দিয়েছে। না, ভবানীপুর বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই ভবানীপুর থেকে বহু মানুষ নিজের রাজনীতির যে জীবন, সেই জীবন শুরু করেছিলেন। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একজন রয়েছেন, তেমনি সোনালী গুহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, তিনিও এই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি, কালীঘাটের যে বাড়ি, সেখান থেকে নিজের রাজনীতির জীবন শুরু করেছিলেন। কিন্তু কালক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেত্রীর থেকে এখন তিনি রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীতে। কিন্তু সোনালী গুহ শারীরিক অসুস্থতার কারণে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিক মত পার্থক্যের জন্য দল পরিবর্তন করেছেন। অবাক করার বিষয়, এই মুহূর্তে যাদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি তাদের সাথেই কিছুক্ষণ আগে সোনালী গুহ শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার জন্য হতে পারে, কিংবা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের জন্য সোনালী গুহ এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ছায়াসঙ্গী সোনালী গুহ, তিনি এসেছিলেন শুভেন্দু অধিকারীর প্রচারে। এটাই রাজনীতির একটি অন্য মোড়। সোনালী গুহ এসেছিলেন তো? সোনালী গুহ এখানে এসেছিলেন, তা আমার সাথে দাঁড়িয়ে ওখানে বসেছিলেন। শরীর খুবই ওনার অসুস্থ, যেটুকুনি দেখে বুঝলাম। আমি বললাম দিদি কেমন আছেন? বললো মুখটা খুব চেনা চেনা, কিন্তু এখন আর চিনতে পারি না গো। তাই জন্যে কে বলো তো তুমি? তবে তোমার মুখটা আমার খুব চেনা লাগছে। তাই আমি বললাম যে আমি হরিস্টার রেজিস্ট্রিতেই থাকি। বলতে উনি তো যাই হোক নামখাম আমি ভুলে গেছি, মুখটা আমার চেনা লাগলো তাই তোমাকে বললাম। বললেন যে দাদার সমর্থন করতেই এসেছেন? না, আমি তখন এই কথাবার্তা আসেনি। আমি জাস্ট সৌজন্যমূলক সাক্ষাৎকারে দিদি কেমন আছেন, কারণ আমি জানি ওনার চুলগুলো দেখে বোঝা যাচ্ছে উনি কোন একটা বিশিষ্ট রোগে আক্রান্ত হয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলার চেষ্টা করলাম যে কেমন আছেন, শরীর সুস্থ কিনা, এটা যেমন জেনারেলি দেখে কি অনুভূতি হয়েছিল? এক সময় তো এই বর্তমান শাসক দলের হয়ে এত লড়াই আপনাদের, আজকে দল পরিবর্তন করেছেন দুজনেরই, আপনার সাথে সোনালীদির রাজনৈতিক মতপার্থক্যটাও এখন মিল। সেক্ষেত্রে প্রথম কেমন অনুভূতি হয়েছিল? প্রথম দেখাতে অনুভূতি যেটা হচ্ছে, সোনালিদিকে আগে যা দেখেছিলাম আর আজকের দেখা আকাশ পাতাল তফাৎ। এখন সোনালিদিকে হয়তো অনেকে এখানে বসে এখন গল্প করছিলাম ফাঁকা রাস্তার মধ্যে, অনেকে দেখে হয়তো চিনতে পারছিলেন না। দু চারজন যারা ওনার তখনকার দিনে হয়তো ছায়াসঙ্গী ছিলেন তৃণমূলে বা কংগ্রেসে থাকাকালীন অবস্থায়, ওনাকে যারা চিনতেন, তাদের দু চারজন এসে দেখলাম যে দিদি কেমন আছেন বলে ওনার সামনে এলেন, দু একটা কথাবার্তা বললেন খানিক্ষণ। আপনারা খুশি দিদির সাথে এই যে পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং মতধারারও একটা পরিবর্তন হয়েছে, খুশি রয়েছে? অবশ্যই, যে তার আমি আমার মতধারাটা বলতে পারি, কিন্তু তার মতধারা কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না। তবে তার কথাবার্তায় ক্ষোভে বিক্ষোভে যেটুকুনি বুঝতে পারলাম যে ওনার মতান্তর ঘটেছে, এবং তার ফলেই উনি আজকে শুনেছেন এখান থেকে হয়তো উনি ডাক্তার দেখানোর জন্য এদিকে এসছিলেন। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে কারোর কাছ থেকে শুনেছেন বা যেভাবেই হোক শুনেছেন যে এখানে শুভেন্দু অধিকারী আসছেন, সেক্ষেত্রে উনি এখানে এসেছিলেন যে বিকেল 4টে 4:30 সময় উনি এখানে এসেছেন। আপনাদের সাথে দেখা করে চলে গেলেন? আমাদের সাথে দেখা করলেন, অনেকক্ষণ বসে গল্প করলেন আমাদের সাথে। আমার সাথে প্রায় আধ ঘন্টা বসে গল্প করেছেন। ওখানে বিভিন্ন রকম পুরোনো দিনের সুখ দুঃখের কথা তো শুনলাম। এক সময় উনিও সোনালী গুহর সাথে রাজনীতি করতেন, কিন্তু দল তখন আলাদা ছিল। তরুণ প্রজন্ম, আপনি ছিলেন ওই বৈঠকে সোনালী গুহর সাথে? হ্যাঁ, ওনার সাথে ছিলাম, এবং ব্যাপারটা ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। কারণ উনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তিনি রাজনীতি সূত্রপাত করছিলেন, উনি মাটি আঁকড়ে পড়েছিলেন এখানে মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হিসেবে। আপনি শুনেছেন?
শুনেছি এবং আমাদের পরিবারের যে ব্যক্তিগত সম্পর্ক, আমি ওনাকে সোনালী আন্টি বলি, আমার মা ওনাকে সোনালী আন্টি বলে ডাকেন, আমার দিদা ওনাকে সোনালী দি বলে সম্বোধন করেন। তো আজকে ওনাকে যে দেখলাম, এমনি আমরা জানি যে ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি ভুগছেন, কিন্তু তাও ওনার যে মনে যে ফাইটিং স্পিরিটটা আছে সেটা আজকে আমরা দেখতে পেলাম। এবং ওনার যে আতিথেয়তা, যে ছুটে দেখে চিন্তা করার চেষ্টাটা যেটা উনি করেছেন, যে আমি যেমন আমার দিদার কথা বললাম, উনি পুরো আমার বাড়ির ইতিহাসটা উনি তুলে দিলেন। মানে এতটাই তিনি পরিচিত ভবানীপুরের রাজনৈতিক ইতিহাস, এবং সব থেকে সর্বোপরি হচ্ছে ভবানীপুরের ফ্যামিলির সাথে। পরিবারের মুখ থেকে যে রাজনীতি শোনা, সেই রাজনীতির গল্প আজকে নিজের চাক্ষুষ দেখলেন, সোনালী গুহর মুখ থেকে শুনলেন। তরুণ প্রজন্ম সদ্যমাত্র রাজনীতিতে নামা, আপনার পা দেওয়া, কেমন অনুভূতি হয়েছিল বা কি এক্সপিরিয়েন্স? দেখুন, ওনার থেকে সবসময় আমি খুব স্নেহ পেয়েছি, ছোটবেলার বয়সে বলুন বা এখন বলুন। আর তার থেকেও বড় কথা হলো ওনার রাজনৈতিক ওনার যে সলিডারিটি উনি দেখান সবার প্রতি, মানে এতটাই সুন্দর লাগে সেই জিনিসটা আজকালকার দিনে সেটা চিন্তাও করা যায় না, স্পেশালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু জিনিসটা হলো এতটাই সুন্দর যে উনি আমি যে গল্পগুলো শুনেছি আজকে আমি সচক্ষে সেটা দেখলাম। মানে কিছুটা বলতে পারেন খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, কারণ উনি যেভাবে আমার সাথে কথা বললেন, মানে আমার তো মনে হয় না ওরকম কোনো নেতৃত্ব বা এত বড় মাপের নেতা আমার সাথে এসে এত আতিথ্যের সাথে কথা বলবে। তো আপনার সাথে কথা বলেনি, আপনি তরুণ প্রজন্মের মধ্যে পড়ছেন। সোনালী গুহকে বারবার আপনারা পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ইতিহাস বা কেরিয়ার পড়তে গেলেই বা শুনতে গেলে সোনালী গুহর নামটা বারবার উঠে আসে। তাকে আজকে চাক্ষুষ দেখলেন, চা চক্র করলেন, বসে আড্ডা মারলেন, প্রথম রাজনীতিতে নামা আপনার, কেমন অনুভূতি? ভালো। ওনাকে আমরা তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দেখি, কিন্তু চাক্ষুষ দেখে খুবই ভালো অনুভূতি হলো ওনার সাথে কথা বলে আমার। দিদি, সোনালী গুহর মতো লড়াকু একটা নেত্রী, তারকে আপনারা পুরনো ইতিহাস, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে আপনারা বারবার শুনেছেন, তার সাথে আজকে বসলেন, আড্ডা দিলেন, রাজনীতিক ইতিহাসের তার থেকে তার ইতিহাসটাও জানলেন, পুরনো স্মৃতি জানলেন, কি মনে হয়েছিল? উনি একজন লড়াকু নেত্রী। উনি যখন প্রতিবাদ জানাচ্ছেন, আমরা জানি যে উনি মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলেন একটা টাইমে। উনি যখন প্রতিবাদ জানাচ্ছেন, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রতিবাদ জানানো। উনার যে স্পিরিচুয়াল যে এত স্পিরিট, সেটাকে আমরা খুব শ্রদ্ধা করি। উনাকে দেখেই শেখা যে আমাদের এই প্রজন্ম আগামী লড়াইতে আমরা যে সফল হতে চলেছি, সেটা উনাকে দেখেই। পারিবারিক সূত্রে আপনার যে পারিবারিক সূত্র রয়েছে, সেখানেও আপনি আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেন, রাজনীতিক কোনো মুখ্যমন্ত্রী হিসেবে নয়। সেক্ষেত্রে আজকে সোনালী গুহ তার ছায়া সঙ্গী, তার সাথে বসেছিলেন, চা চক্র করলেন, তার মুখ থেকে তার রাজনীতির কেরিয়ার শুনলেন, কি মনে হয়েছিল? দেখুন, প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনালী গুহ দুজনের সাথেই আমার বহু পুরনো সেই সময় থেকে পরিচয়, এবং যেহেতু হরিশ্চন্দ্র স্ট্রিটে থাকার দরুন, এবং সোনালীদি আমাকে তুই বলে ডেকে কথা বললেন, আজকে মাথায় হাত দিলেন, আশীর্বাদ করলেন, বললেন তোরা ঠিক পথে আছিস। আমরা দেখেছি উনি ছায়া সঙ্গী শুধু নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওঠা পড়া এবং খুব ভালো সময় খারাপ সময়ের সঙ্গী। সোনালীদির এই লড়াই আমরা কুর্নিশ জানাই। ভারতীয় এই জনতা পার্টি ছায়া সঙ্গী মানে ওঠা বসা যে কথা আপনি বললেন, তাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজও নেয় না, তার আজকের এই রকম শারীরিক অবস্থা। রাজনৈতিক মত আলাদা হতেই পারে, কিন্তু একটা মানবিকতা বা ছায়া সঙ্গী বা সঙ্গী হিসেবে, বান্ধবী আমরা যাকে বলি, একসময় তো লড়েছেন, একটা কল করে না, সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি বিরোধী হিসেবে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি। ওনার লড়াই নিয়ে আমার কোনো অস্বীকার করার জায়গা নেই। উনি লড়াই করেছেন বামের বিরুদ্ধে, সেই সময় অটল বিহারী বাজপেয়ীজিও আশীর্বাদ করেছেন, কিন্তু সেই লড়াইতে সাহায্য করেছিলেন, সাথে ছিলেন সোনালী গুহ। কিন্তু তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সঙ্গীদের মনে রাখেননি, এটা সোনালীদির মুখ থেকেই আমাদের শোনা। এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসের নেত্রী যে মনে রাখেন না এই রাজনৈতিক যে পটভূমি, সেটাকে পাথেয় করে আজকে সোনালী গুহ বেরিয়ে এসছেন সেই বৃত্ত ছেড়ে, এবং তিনি আগামী লড়াইতে নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করতে এগিয়ে এসছেন। আমরা ছোট ছোট কার্যকর্তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে লড়াই করছি, সোনালীদিও সেই লড়াইয়ে সামিল হয়েছেন, তাকে আমরা শ্রদ্ধা জানাই এবং সমর্থন জানাই। তৃণমূলের দলনেত্রী তিনি, তার সাথে যারা লড়াই করেছেন, তাকে এই সিংহাসন নবান্ন 14 তলা পর্যন্ত পৌঁছানোর জন্য যারা পরিশ্রম করেছে, তাদেরকে মনে রাখে না। আজকে চা চক্রে যারা সোনালী গুহর সাথে বসেছিলেন, তরুণ প্রজন্ম থেকে যারা 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব, তারাই আজকে স্বীকার করছেন। কি বললেন সোনালী দি? দিদি তো এসেছিল, আমরা প্রথম বুঝতে পারিনি, তো অনেক পরে একজন বললো যে দিদি এখানে এসছে, তো আমরা সবাই মিলে ছুটে এলাম। জানিয়ে আসেনি, নিজে থেকেই এসেছে। নিজে থেকেই এসছে, তো দেখে মনে হলো শারীরিক অবস্থা খুবই খারাপ। দিদি এখন হাঁটতেও পারে না, কাউকে ঠিক মতন চিনতেও পারে না।
তো দিদির সাথে আমরা চাও খাচ্ছিলাম, আমরা অনেকে ফটো তুললাম। দিদি সেই পুরোনো দিনের কথা তুললো যে কতদিনের সঙ্গে মানে ছায়া সঙ্গী ছিল মমতা ব্যানার্জি। ওঠা পড়া যতগুলো সুখ দুঃখ সবেতেই ছিল কিন্তু এই সোনালী গুহ। মমতাকে আঁকড়ে রেখে দিয়েছিল এই সোনালী গুহ, কিন্তু মমতা এখন তাকে ভুলেই গেছে। এই এত অসুস্থতার কারণ সবাই জানি আমরা, দিদি ঠিকমতো হাঁটতেও পারে না। স্বীকার করেছেন যে ভুলে গেছেন দিদি? ভবানীপুরে এসে মনে হয়েছিল? অবশ্যই, তো মনে তো আগে করে দিদি দিদি সোনালী গুহ কেন, এরকম প্রচুর নেতা মন্ত্রীকে দিদি ভুলে গেছে। দিদি ভুলে গেছেন। সোনালী গুহ আজকের এখানে বিজেপি কর্মীদেরকে না জানিয়েই এসেছিলেন এবং সেখানে এসে দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলেছেন, কর্মীদের মনোবল বাড়িয়েছেন এবং এই ভবানীপুরে যেখানে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, সেখানে সোনালী গুহর মতো লড়াকু একজন নেত্রী, যার অবদান রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার পেছনে, তিনি চাইছেন মুখ্যমন্ত্রী হেরে যাক ভোটে এবং বিধানসভা ভোটে ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী জয়ী। ভবানীপুর, সেই ভবানীপুরে আজকের শুভেন্দু অধিকারী যেমন ছিলেন তেমনি আরেকজন উপস্থিত ছিলেন, সোনালী গুহ। শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়েছেন। সেই ভবানীপুরের পালস বুঝতে আজকের সোনালী গুহ উপস্থিত ছিলেন ভবানীপুরে। সেখানে পুরনো তার যে তৃণমূল কর্মী, যাদের সাথে তিনি একসময় লড়াই করেছেন রাজনীতিতে, তাদের সাথে বসে চা চক্র করেন, আধ ঘন্টা মতো সেখানে কথা বলেন, কর্মীদের মনোবল বাড়ান এবং তারপর তিনি আবার তার যে বাড়ি বাসভবন সেখানে ফিরে আসেন। সোনালীদি শরীর কেমন আছে? না, মনে বেঁচে আছি। আমাকে এখন সাপোর্ট নিয়ে চলতে হয়। তো আজকে আমার সঙ্গে আমার যে অ্যাটেন্ডেন্ট প্রতিমা আর আমার বড় ননদ গেছিল। আমি ভবানীপুর মানে মমতাদির কেন্দ্র। এবার আমি বলছি মমতাদি আর ওখান থেকে জিততে পারবেন না। আমি ব্যাপক সাড়া পেয়েছি। আমিও তো 4 বারের এমএলএ, একবারের ডেপুটি স্পিকার, সেটা দিদিই করেছিলেন। কিন্তু আমি যদি জনগণের একটুও পালস বুঝে থাকি, দিদি ক্যান নট রিটার্ন। আচ্ছা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যিনি দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারীর সাথে তো তৃণমূলে থাকাকালীনও একটা যোগাযোগ ছিল, সুসম্পর্ক ছিল। তাকে বিজেপি প্রার্থী করেছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে। প্রার্থী পেয়ে কি খুশি? মানে যোগ্য জবাব দেওয়ার জন্য কি ঠিক প্রার্থী বাছাই করেছে? একদম একদম একদম, এর থেকে যোগ্য প্রার্থী আর হতে পারে না। আচ্ছা, আজকে আপনি গেলেন, নিজে থেকেই গেছিলেন ভবানীপুরে পালস? হ্যাঁ, নিজে থেকেই গেছি। কর্মীরা আপনাকে দেখে কি সাড়া দিল? কর্মীরা তো মারাত্মক। আমি একসময় তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম তো, অল বেঙ্গলের। সেই তৃণমূল ছাত্র পরিষদের ছেলে একটা বিদ্যাসাগর কলেজের, অশোক, সে এসে বলছে দিদি রাম রাম। তখন আমি হাত জোর করে বললাম হ্যাঁ রাম রাম। অশোক, এবার কিন্তু মমতাদির বিপক্ষে ভোট দিতে হবে। তখন অশোক একটু নন বেঙ্গলি, অশোক বলছে যে ইতনা দিন जो लड़ाई किया किसके लिए किया दीदी के लिए तो किया, তাহলে इसको इस बार मुंह तो जवाब देना पड़ेगा। সোনালীদি, আপনি এক সংবাদ মাধ্যমে বলেছিলেন যে প্রার্থী তালিকা ঘোষণার আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যদি আপনাকে দাঁড় করায় বিজেপি তরফ থেকে, আপনি যোগ্য জবাব দিতে পারবেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়েছে। আরো যোগ্য জবাব দেবে, মানে সোনালী গুহ থেকেও বেশি যোগ্য জবাব দেবে। মমতাদি তো শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। এটা আপনি বলছেন? মমতাদি শুভেন্দু ফোবিয়ায় ভোগে। মানে আপনার কাছে কেউ, মানে মমতা ঘনিষ্ঠ কেউ জানিয়েছে এই কথা? মমতা ব্যানার্জি, দেখুন আমি মমতাদিকে যতটা চিনি, মমতাদি একসময় বলতেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী। তবে নন্দীগ্রামে কেন হেরে গেলেন? নন্দীগ্রামে হারটা উনি নিতে পারেননি। মমতাদি কোনো হারই নিতে পারেন না। মমতাদি আমার মানে মনে হয় যে মমতাদি ভাবে আমি কি বলে মুখ্যমন্ত্রী আছি, আমি এলাকার বিধায়ক আছি, কিন্তু একসময় তো সবাইকেই সরে যেতে হয়। আমি কি অপরাধ করেছিলাম যে আমাকে টিকিট দেওয়া হলো? আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় কাজ দিয়েছি, তার মধ্যে আমার বাড়ির লোকও আছে। আমার বাড়িতে যে কাজ করতেন মানিকদা, তার ছেলেও আছে। সে তো বলছে বৌদি তুমি যাও, আমরা সব আছি। এত অসুস্থতা নিয়ে সোনালী গুহ আজকে নিজে চলতে পারেন না, দাঁড়াতে পারেন না, ভবানীপুরের পালস বুঝতে চলে গেল। হ্যাঁ, ভবানীপুর থেকে তো আমার ছাত্র জীবন না, ভবানীপুর থেকে আমার ছাত্র মানে রাজনীতি শুরু। আমি যোগমায়া দেবী কলেজে পড়িনি, যেখানে মমতাদি পড়তেন। আমি পড়তাম চারুচন্দ্র কলেজে। আমি সায়েন্স গ্র্যাজুয়েট। স্মৃতি কিছু রিকল হচ্ছিল যখন আপনি ভবানীপুরে পা রাখলেন? তখন স্মৃতি, আমি একটা দোকানে গিয়ে বসছি, তারপরে একজন বলছে ইয়ে দিদি কা
डाइना हाथ था। तखन আমি বললাম जय श्री राम काका, अभी नहीं। बोला मालूम है आपको, हमको मालूम है, अभी आप नहीं हम, ये हमको मालूम है। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ডান হাত বাম হাতকে ছেটে ফেলেন? মমতাদি ছেটে, হ্যাঁ, প্রয়োজন ফুরিয়ে গেলে মমতাদি তো, এটা মমতাদির মানে ক্যারেক্টারিস্টিক্স। আমার কাছে একটা প্রেস আসে, একটা ছেলে মানে যে তোমার মতো বুম ধরে থাকে, আর একটা ছেলে ক্যামেরা ধরে থাকে, তার নাম অরবিন্দ। আমি বললাম অরবিন্দ কই রে? বলে দিদি অরবিন্দ তো আর নেই। না নেই, কি ওর শরীর খারাপ? বলে না, অরবিন্দকে মমতাদি মার্ডার করে দিয়েছে। না বলে হ্যাঁ। অরবিন্দ মৃতদেহের ফটোটা দেখালো, আমি অরবিন্দকে শ্রদ্ধা জানালাম। আমি খুব বাবা লোকনাথের ভক্ত। আমি বললাম অরবিন্দ, আমি তোর এই অবস্থাটা দেখতে পারিনি, মানে দেখতে চাই না। তুই যেখানেই থাক ভালো থাক, আর বাবা লোকনাথের চরণে তোর স্থান হোক। এই যে যে তরুণ সাংবাদিকের প্রসঙ্গ টানলেন, তার একটা অস্বাভাবিক ভয়ে মারা যাওয়াটা, আপনি মনে করছেন যে তাকে যে থ্রেট দেওয়া হতো, এটা থ্রেট দেওয়া হচ্ছে, আমাকেই তো থ্রেট দেওয়া হচ্ছে, মানে এই সংবাদ মাধ্যমে মুখ খোলার জন্য? হ্যাঁ, কি বলে, কিভাবে থ্রেট দেয়? বলছে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে, তা আমাকে জুতোর বাড়ি মারা হবে। আমার বর তো আজকে আমি গেছি যখন, তখন ও বলছে যে তোমাকে কেউ জুতোর বাড়ি মারেনি। তখন তুই ভয় না পেলে ভয় দেখাবে কাকে? কিন্তু আমিও তো একটা সমাজবদ্ধ জীব, আমারও তো সংসার আছে। আচ্ছা, তৃণমূল কর্মী এগিয়ে এসছেন কথা বলার জন্য সোনালী গুহর সাথে? হ্যাঁ, অশোকরা তো তৃণমূলই করে, তৃণমূল ছাত্র পরিষদ করে। মমতাদি কিন্তু আর রিটার্ন করতে পারবেন না ভবানীপুর থেকে। মানে একটা অবাক করার বিষয়, সোনালী গুহ তিনি রাজনীতি শুরু করেছিলেন ভবানীপুর থেকে, সেখানে গিয়েছিলেন আজকে বিজেপির পালস বোঝার জন্য। সেখানে বেশ কিছু তৃণমূল কর্মী তারা কিন্তু কথা বলতে এগিয়ে আসেন সোনালী গুহর সাথে। আমার সঙ্গে আমি তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম তল বেঙ্গলের, দিদি করেছিলেন। তখন আমি সারা বাংলা চষে বেরিয়েছি। আমি একজন বলছে যে দিদি রাম রাম, তখন আমি বললাম তোকে যেন খুব চেনা চেনা লাগছে, তুই কি সিটির? বললো না আমি বিদ্যাসাগরের। তোর নাম কী রে বাবু? তখন বললো যে আমার নাম অশোক দিদি। আমি তখন ওকে রিকল করলাম। যারা আপনার সময় সঙ্গে তৃণমূল করতেন, যারা আজকে বিজেপি করছেন, রাজনৈতিক মতাদর্শে তাদের পার্থক্য হয়েছে, তারা বলছেন যে সোনালী গুহর অবদান মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও চাইলেও ভুলতে পারবেন না, ভুলিয়ে দিলেও ভুলতে পারবেন না। মানে কার্যত দরকারে ব্যবহার করে তারপর ছেটে ফেলে দেওয়ার। আপনি কি বলবেন? দেখো, আমি মমতাদির জন্য যা করেছি সেটা আর রিপিট করতে চাই না। কি করিনি মমতাদির জন্য না, মমতাদি বাড়ির লোকেদের জন্য। মমতাদির ভাইপো সব তো অভিষেককে চেনে। একবার দিদি তখন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, ক্রীড়া যুব কল্যাণ, 5 নম্বর অশোক রোডে দিল্লিতে আমরা থাকি। দিদি হঠাৎ হন্তদন্ত হয়ে ঢুকলো, সোনালি আকাশ জানিস তো, চোখে দেখতে পাচ্ছে না। দিদি আকাশ মানে মেজদার ছেলে? তখন বলে হ্যাঁ, তোকে কিন্তু একটু এমসে থাকতে হবে। দিদি এমসে তো আমাকে ঢুকতে দেবে? দিদি বললো আমি সব ব্যবস্থা করে রেখেছি। কি বলবো দিদি? বলে তোকে মা সাজতে হবে না। আচ্ছা, আকাশের তো মা আছে দিদি, আকাশের মা ঝানসি। তখন বললো দেখ ঝানসি তো। এই আকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে হন? আকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভাইপো, অভিষেক হচ্ছে ভাইপো প্লাস বোনপো। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, সে হচ্ছে মামাতো বোন। আর আকাশ হচ্ছে দিদির একদম মেজো ভাই, অসীম ব্যানার্জি বা কালী, আমি মেজদা বলতাম। তার মানে ছেলে। পরিবারের জন্য আপনি পরিবারের আত্মীয় সেজেও থেকেছেন, মা সেজেও থাকতে হয়েছে আপনাকে। ডক্টর সুদ আমাকে এসে জিজ্ঞেস করছে বাচ্চা দুধ পিতা হ্যাঁ? আমি ঝানসির দিকে তাকাচ্ছি, ঝানসি তো কিচ্ছু জানে না, মানে একটু গ্রাম্য মেয়ে তো। যে সোনালি কী বলছে? আমি বলি আকাশ দুধ খায় তো। কতবার খায় বাবা? তখন ঝানসি বললো 2বার বা 3বার। আকাশ ফুটফুটে দেখতে। তারা যোগাযোগ করেছে এই যে আকাশ, যার মা সেজে থাকতে হয়েছে চিকিৎসার জন্য এমসে। বলতো যে দিদি আমাকে মুটি বলতো। আকাশ ছোটবেলা থেকে আমাকে মুতি বলতো, মুতি, বাচ্চা তো। আমি যেদিন বিজেপিতে চলে গেলাম, তারপরে আকাশের বাবা মারা গেল। আমি গেছি
তখন আমি তো সাদা মনে কাঁদানি, খুব কাঁদছি। আকাশ আমাকে জড়িয়ে ধরে বলছে, মতি তুমি কেন বিজেপি করলে? এলাম তোরা তুই তো ছিলি বাবু, অভিষেক এখন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তুই তো বলতে পারতি যে দিদি তুমি কেন মতিকে টিকিট দিচ্ছ না, তুমি টিকিট দাও। তখন আকাশ আমার মানে পেটে বা বুকের এখানে, আকাশের মা তো আগেই মারা গেছে, খুব কাঁদলো। যারা আজ একসময় কোলে মানুষ হয়েছে, আকাশ ছাড়া কেউ যোগাযোগ করেছে যে সোনালি দি আপনি কেমন আছেন, বা সোনালি আন্টি কেমন আছেন আপনি? না, কেউ করে না, মানে ওরা থ্রেটে থাকে, তো ওদের অভিষেক ডাটিয়ে রাখে, এই সোনালি পিসির সঙ্গে তুমি যোগাযোগ করবি না। আমি ওদের দোষ দেখি না, দেখো ওরা তো একটা পরিবার, ওদের তো একটুখানি দাদা, অভিষেক তো ওদের দাদা হয়, একটু সম্ভ্রম করে চলতে হয়, আমি ওদের কোনো দোষ দেখি না। সোনালিতেই আপনি ভবানীপুরে গিয়েছিলেন, কর্মীদের সাথে কথা বলেছেন, তৃণমূল কর্মীরাও আপনাকে গ্রহণ করেছে ওখানে। ভবানীপুরে বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইয়ের যে ওয়াইফ, তিনি সেখানকার কাউন্সিলর রয়েছেন, কাজুরি। হ্যাঁ কাজুরি বন্দ্যোপাধ্যায়, এবং বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে বিজেপি একদম পিছিয়ে রয়েছে। তারপরেও কি করে আপনি আশাবাদী, কোন স্ট্র্যাটেজিতে খেললে বিজেপি ভবানীপুরে জয়ী হতে পারে? দেখো, স্ট্র্যাটেজি তো ঠিক করে জনগণ, অত্যাচারীরা শেষ কথা বলে না। আমি আজকে জনগণের কাছে ছিলাম 2-3 ঘন্টা বা তারও বেশি। আমি জনগণের পালস যা বুঝেছি, মমতা ব্যানার্জি কিন্তু এবার জিততে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত প্রচারে নামেনি। ফিরহাদ হাকিম একদিন নেমেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে চলে গেলেন, কিন্তু নিজের গড়ে প্রচারে নামেননি। শুভেন্দু অধিকারী 3 দিন হলো তার প্রচার। তো এটা দিদি স্ট্র্যাটেজি করে, মানে উনি কি আশাবাদী নিজের জয় নিয়ে, যে আমি দাঁড়ালেই জিতবো, এরকম কোনো কনফিডেন্ট? পুরো কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট না কম কনফিডেন্ট? এটা ওটা ওভার কনফিডেন্স। কনফিডেন্সের তো একটা লেভেল আছে, ওভার কনফিডেন্স দিদি তাতেই ভুগছে, কিন্তু দিদি এবার ক্যান নট রিটার্ন। এত সময় সোনালী গুহর সাথে কথা বললাম, শারীরিক অসুস্থতা রয়েছে এবং তার মধ্য থেকে তিনি আজকের ভবানীপুরে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সাথে দেখা করতে যাননি, তিনি দেখা করতে গিয়েছিলেন ভবানীপুরের সাধারণ বাসিন্দাদের সাথে, যাদের সাথে একসময়, যাদেরকে নিয়ে একসময় রাজনীতির পথ চলা তার, সেই সাধারণ মানুষ ভবানীপুরের, তারা কেমন আছে, তাদের মত পার্থক্য এবং তৃণমূল থেকে হাওয়া বিজেপির দিকে যাচ্ছে কিনা তা বুঝতেই আজকে ভবানীপুরের রাস্তায় চায়ের আড্ডায় ছিলেন সোনালী গুহ। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।